সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত শিক্ষার আসরে মূলত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সর্বসমতা ও সদৃশ্যতা এটি নিয়ে আলোচনা করব। পুরো টিউটোরিয়াল জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে। আজকে মূলত আমরা গণিত বইয়ের 125 পৃষ্ঠা থেকে 127 পৃষ্ঠায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গণিত বইতে। এটি হচ্ছে আমাদের গণিত বই এবং গণিত বইয়ের 125 পৃষ্ঠা যেটা রয়েছে সর্বসমতা এবং সদৃশ্যতা, এই দুটি টার্ম রয়েছে। এই দুটি টার্ম সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে ধারণা নিতে হবে। এরপরে আমাদের এখানে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেটি আমরা আস্তে আস্তে জানব। তাহলে সর্বসমতা এবং সদৃশ্যতা কি, এটি জানতে গিয়ে তোমাদেরকে আমরা অন্য একটি পেজে নিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সর্বসমতা এবং সদৃশ্যতা কী। প্রথমটা হচ্ছে সর্বসমতা আর আরেকটা হচ্ছে সদৃশ্যতা। এই দুটো টার্মকে আমাদের ভালো করে বুঝতে হবে। সর্বসমতা এবং সদৃশ্যতা বুঝতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। সেটি হচ্ছে যে কোনো বস্তুর আকৃতিটা কি, এটা আমাদের আগে ভালো করে জানা থাকতে হবে। আকৃতি হচ্ছে কোনো বস্তুর রূপ বা গঠন, বাইরের সীমানা, বাইরের পৃষ্ঠকে আকৃতি বলে। যেমন আমাদের চারপাশে সব কিছুই আলাদা আকৃতি রয়েছে। এক একটা বিষয়ের আকৃতি কিন্তু এক এক রকম। যেমন আয়তক্ষেত্র একরকম, বর্গক্ষেত্র একরকম, গোলক একরকম। আয়তক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আবার বর্গক্ষেত্র যদি বলি তাহলে আমরা বর্গক্ষেত্র একটিকে দেখাতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারি বাহুই সমান হবে, এটি বর্গক্ষেত্র। আবার গোলকের ক্ষেত্রে কি হবে, সবগুলোই একটা গোলের মতো হবে, তাই না? গোলক যেটাকে আমরা বলছি গোলক, এরকম একটি গোলের মতো হবে। তাহলে প্রত্যেকটার আকৃতি তো আলাদা, তাই না? আমরা একটা দেখলাম এরকম আয়তক্ষেত্র, আবার একটা দেখলাম বর্গক্ষেত্রে এরকম, সেটি একটা একই রকমের আলাদা আলাদা আকৃতি রয়েছে। এগুলো হচ্ছে আকৃতি। এখন যদি বলি আকার কি, আকার হচ্ছে কোনো বস্তুর সামগ্রিক মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এর পরিমাপ যেটা নির্দেশ করবে সেটি হচ্ছে আকার। আকার দ্বারা কোনো বস্তু বড় না ছোট সেটি বোঝা যায়। অর্থাৎ আকার দিয়ে বুঝতে হবে বস্তুটি ছোট না বড়, অর্থাৎ এর সাথে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চলে আসবে। তাহলে এই দুটোর ধারণা আগে আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর গণিত কিন্তু কোনো মুখস্থ করার বিষয় নয়, শুরুতেই বলে রাখি। গণিত হচ্ছে একটি বোঝার বিষয়। যত তুমি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার তোমার ধারণা থাকবে তত তুমি ভালো পারবে এটা। এরপরে যে তোমার আমাদের যে টার্মটা দেওয়া রয়েছে সর্বসমতার যে টার্মটি দেওয়া রয়েছে সেই সর্বসমতা কী, তাহলে আমাদের বই থেকে আমরা জানবো। এটার ইংরেজিটা করা হয়েছে কনগ্রুয়েন্স। জ্যামিতিতে দুটি আকৃতি বা বস্তু সর্বসম হবে যদি তাদের একই আকার বা আকৃতি থাকে এবং যদি একটি অপরটির প্রতিসম ছবির সমান আকার বা আকৃতি থাকে। তাহলে আমরা সহজে একটা জিনিস বুঝতে পারি, একই আকার বা আকৃতি থাকতে হবে, হ্যাঁ, এবং একটি অপরটির প্রতিসম মানে কি? প্রতিসম মানে হচ্ছে সবটার সাথে সবটা মিলে যাবে। এই দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে। একই আকার এবং আকৃতি এটি থাকবে। অথবা একটি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি, একটি ত্রিভুজ অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি দুটি ত্রিভুজ সর্বসমতভাবে মিলে যায়, যেটা আমি বলছি, তাহলে সর্বসম হবে। অথবা যদি একই আকৃতি বা আকারের দুটি বস্তু একটি অন্যটির উপর উপরিপাতন ঘটে মানে কি? এই কথাগুলো তোমাদের বইতে নেই যদিও, কিন্তু এই টার্মগুলো একটু জানা ভালো। উপরিপাতন মানে একটার উপর একটা উপরে মিলে দেবে, হ্যাঁ, একটার উপর একটা পতিত হবে, সেটাকে বলছি আমরা উপরিপাতন। অর্থাৎ একটি যদি অন্যটির উপরে স্থাপন করা হয়, উহারা যদি পরস্পর সম্পূর্ণভাবে আবৃত করে রাখে, প্রত্যেকের সাথে মিলে গেছে, তাহলে সেটি হয় সর্বসম। এবং সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ কোণগুলো সমান, ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি। আর সর্বসম বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয়। এটি তোমাদের বইতে নাই, তবু আমরা জানিয়ে দিলাম। এখন যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, এখানে দেখো দুটো ত্রিভুজ রয়েছে, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, আর এটাও 4। আবার এটা 4.7, এটাও 4.7, এটা 5 এবং এটা 5। তাহলে আমি যদি এই বি বিন্দুটাকে এই বিন্দুতে স্থাপন করি, তাহলে এই যে এবি বাহু ঠিক এটা এই বরাবর এগিয়ে পড়বে এবং এইটা এই বরাবর এগিয়ে পড়বে। অর্থাৎ এ বিন্দুটা ঠিক ডি বিন্দুর উপরে পড়বে, সি বিন্দুটা ঠিক এ বিন্দুর উপরে পড়ে যাবে। তাহলে এই যে এসি যেটা রয়েছে এটি ঠিক
ডিএফ বরাবরে পড়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা একদম সমভাবে পরিপাতন যেটাকে আমরা বলছিলাম পড়ে যাবে। তাহলে এই দুটো ত্রিভুজ কী বলবো আমরা? এই দুটো ত্রিভুজকে বলবো আমরা সর্বসম ত্রিভুজ, বা এদের মধ্যে সর্বসমতা রয়েছে। এই বিষয়টি এখানে মূলত ব্যাখ্যা করে বলা হয়েছে, অর্থাৎ এ কোণের সমান ডি কোণ হবে, বি কোণের সমান ই কোণ হবে, এবং এফ কোণের সমান সি কোণের সমান এফ কোণ হবে, অর্থাৎ প্রত্যেকটা কোণ সমান হয়ে যাবে। এই কোণ সমান, এই কোণ সমান, এবং উপরের এ কোণ সমান হবে। অর্থাৎ ত্রিভুজের যে তিনটি কোণ, তিনটা বাহু আমরা দেখলাম, এই যে 6টি উপাদান, এই 6টি উপাদান আরেকটা ত্রিভুজের 6টি উপাদান সমানভাবে মিশে যাবে, সমান হবে, সেই জন্য এই ত্রিভুজ দুটি হবে সর্বসম। তাহলে সর্বসমের ধারণাটা আমরা পেয়েছি। এবার সদৃশ্যের যে ধারণাটা, রিজেমব্যালেন্স যেটাকে বলছি আমরা ইংরেজিতে, এটি একটু অন্য টাইপের। এখানে বলছে একই আকৃতির দুইটি বস্তু বা চিত্রের বিভিন্ন অংশের আকার একই। আকার বলতে কি বুঝেছিলাম? আকৃতি আর আকারের মধ্যে তো পার্থক্য আছে, তাই না? আকার একই, মানে দেখতে একই রকমের, কিন্তু অনুরূপ দুই বিন্দুর দূরত্ব সমান নয়, মানে একটার সাথে আরেকটা দূরত্ব সমান নয়। সেইটা হচ্ছে একটা আর একটার সদৃশ, বা তাকে বলে সদৃশ্যতা। যেমন আমরা যদি ত্রিভুজের উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ত্রিভুজে এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটি যদি আমরা দেখি তাহলে তোমরা ধারণাটা ক্লিয়ার। এখানে একটা ছবি আছে, দেখো। এই ছবিতে এই যে বাহু এবং এই বাহু, এই বাহু কিন্তু সমান না, আবার এই বাহু কিন্তু সমান না, এবং এই বাহু সমান না, কিন্তু দেখতে কিন্তু একই রকমের, তাই না? অর্থাৎ বাহু তিনটা বাহুর সদৃশ্যতা রয়েছে। অর্থাৎ যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমানুপাতিক হয়, তখন ত্রিভুজ দুটি হবে সদৃশ্য। এখানে বি বিন্দু যদি ই বিন্দুর উপরে রাখি, তাহলে এ বিন্দু কি ডি বিন্দুর উপরে কখনো পড়বে? কারণ এই বাহু আর এই বাহু তো সমান না, এই বাহু সমান না। তাহলে দেখতে একই রকম, সদৃশ্য, দেখতে একই রকম মানে কি সেম, রিজেমব্যালেন্স বলছে এটাকে, একই রকম দেখতে, কিন্তু এখানে সমানুপাতিক, তিনটে বাহুর সমানুপাতিক হয়, তখন ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, এবং এই ধরনের বিষয়গুলোকে বলি আমরা সদৃশ্যতা। তাহলে আমার মনে হয় সর্বসম এবং সদৃশ্যতার বিষয়গুলো আমরা ধারণা পেয়েছি। এবার আমরা তোমাদের বইতে নিয়ে যাই। বইতে আমরা দেখো এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, এবং এখানে বলছে আকৃতি হলো দেখতে কেমন, শেপ, হ্যাঁ, আর সাইজ মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই বিষয়গুলো থাকবে। এখানে দুটো পাতা দেওয়া আছে, এই দুটো পাতার আকার যদি আমরা বলি, আকার বলতে কোনটা? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেটা, সেই দুটো কি একই রকমের? তাহলে একই রকমের না, তাহলে এখানে কী লিখবো আমরা? এইটা ভিন্ন। এটা কি হবে? এটা ভিন্ন হবে, তাই না? আকার আর আকৃতি কি? দেখতে একই রকম, তাহলে এইটা একই রকম হবে, ঠিক আছে? একই ওজন, এই দুটোর ওজনের যে বিষয়টা থাকে, যদিও সমতা এবং সদৃশ্যতার জন্য ওজন কোনো বিষয় না, বিষয় হিসেবে আসবে না, কিন্তু আমরা ওজনের দিক থেকে যদি এই দুটো পাতাকে পরিমাপ করি, এটার ওয়েটটা কী হবে? তাহলে যেহেতু একটা ছোট একটা বড়, সেই জন্য এটার ওজনও ভিন্ন হবে, এটা ভিন্ন হবে। আর মন্তব্যের ক্ষেত্রে কী লিখবো আমরা? তাহলে এই দুটো কি, এই পাতা দুটো কি? এই দুটো পাতা হলো সদৃশ্য, তাই না? এই দুটো পাতা হলো সদৃশ্য হবে। তাহলে বুঝতে পেরেছি আমরা মনে হয়। এর পরের যদি দেখি দুটো বই, এবং দুটি কিন্তু একই শ্রেণীর বই, দেখতে একই রকমের, তাহলে এখানের আকারটা কি? একই হবে। এখানে আকারটা কি হবে? একই। আর এই দুটোর আকৃতি কী হবে? একই রকম আকৃতি, হ্যাঁ, ওজন একই রকমের হবে। তাহলে সব কিছু যদি একই রকমের হয়, সেটা কী হয়? আমরা কি বলছিলাম এতক্ষণে? সর্বসম। তাহলে এইটা হবে সর্বসম, ঠিক আছে? তাহলে আমরা এটা কি লিখব? সর্বসম। আচ্ছা, এটা গেল। আবার যদি আমরা পরেরটায় দেখি, এই দুটো বই কিন্তু, একটা গণিত বই, একটা হচ্ছে বাংলা বই। তাহলে এই দুটো বইয়ের আকার কি একই রকমের? আকার কিন্তু একটা, যেটা দেখা যাচ্ছে আকার একই রকমের নয়, অর্থাৎ এই দুটোর আকার ভিন্ন। তাহলে আকৃতি কিন্তু একই রকমের, দৈর্ঘ্য প্রস্থ দিতে একই রকমের আকৃতি, কিন্তু এই দুটোর ওজন আলাদা, অবশ্যই ওজন হবে, ভিন্ন হবে। তাহলে এই দুটো কি সর্বসম হবে না সদৃশ্য হবে? অবশ্যই কি হবে? সদৃশ্য। এটা কি হবে?
সদৃশ। তাহলে আমরা এটা জানলাম সদৃশ্য। এর পরেরটায় চলে যাই আমরা। এখানে দুটো মানুষের ছবি দেওয়া আছে। এই দুটি মানুষের আকার কি একই রকমের? কি মনে হয় তোমাদের? এটা ভিন্ন, একটা ছোট একটা বড়। আকৃতি একই টাইপের, তাই না? আকৃতি একই টাইপের, একই। আর এই দুটোর ওজন কী হবে? আলাদা আলাদা ওজন হবে, একটা বড় একটা ছোটো, যেহেতু সেটা ভিন্ন হবে। তাহলে এই দুটো ছবি কী হবে? এই দুটি ছবি হবে সদৃশ্য। ঠিক আছে, সদৃশ্য। আচ্ছা, তাহলে আমরা কোনটা সর্বসম কোনটা সদৃশ্য সেই ধারণাটা কিন্তু এখান থেকে পরিষ্কার করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাগুলোই এখানে কিন্তু রয়েছে। এখানে যেটা রয়েছে যে তোমাদের যে কোনো দুইজনের গণিত বই, যদি তোমরা দুটো গণিত বই নাও, তাহলে সব দিক থেকে কিন্তু একই রকমের হবে। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আকার, আকৃতি সব কিছু একই রকমের হবে। অর্থাৎ একটা আরেকটার সাথে একদম হুবহু মিলে যাবে, মিশে যাবে। তাহলে সেইগুলোকে আমরা কি বলছি? সর্বসম, সর্বসমতা, কনগ্রুয়েন্স যেটাকে আমরা বলছিলাম। তাহলে এটি নিয়ে আমরা আমাদের এখানে আর বিস্তারিত কিছু নেই। সেটি এখানে বলছে যে মানে তিনটি কোণ, তিনটি বা পুরোপুরি যখন মিলে যায় তখন তাকে আমরা বলি সর্বসম। এমনি কথাটা হচ্ছে সর্বসমতা, কিন্তু সংক্ষেপে আমরা বলি কি? সর্বসম, সব কিছুই সমান, সব দিক থেকে সমান। হ্যাঁ, দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম কিনা তা দেখার জন্য একটি উপায় হচ্ছে তাদের অংশগুলো পরিমাপ করে মিলিয়ে দেখব। যদি সবগুলো কোণ এবং বাহু সমান হয় তাহলে, এবং একটা আর একটার উপরে যদি একদম মিশে যায়, তাহলে সেটি হবে সর্বসম। এখন কাগজের প্লেন বানানোর একটি বিষয় তোমাদের এখানে রয়েছে। কাগজের প্লেন বানানোর জন্য আমাদের কাগজ লাগবে, এবং এখানে ধাপ দেওয়া আছে। কোন ধাপে আমরা কি করব? বেশ কয়েকটা ধাপ দেওয়া আছে। প্রথমে আমরা কাগজটাকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা A4 সাইজের কাগজ নিয়ে এটাকে সমান দুই ভাগ করলাম, মাঝখান বরাবর করে। এরপরের দ্বিতীয় ধাপে গিয়ে আবার পুরো দুই ভাগ যে আমরা করেছি তার এই যে এখানে আমরা দুটো ভাগ করে ফেলছিলাম, এই যে এই বরাবর যে আমরা দুটো ভাগ করলাম, এর এক ভাগের এই কর্নার থেকে আবার এইভাবে ভাঁজ করলাম। এই ভাঁজ করা অংশকে এভাবে আবার চাপিয়ে দিলাম, এইটা একটা হয়ে গেল। ঠিক একইভাবে এই পাশের যে অংশটা আছে, এই যে এখান থেকে এই অংশটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম, এবং এরকম একটা আকৃতি হলো। একদম সহজ, তোমরা কাগজ নিয়ে এটা করা খুব ইজি। ঠিক এই ধাপগুলো অনুসরণ করে করবা। এরপরে তৃতীয় ধাপ হয়ে গেল আমাদের। চতুর্থ ধাপে কী হলো? সেই যে লাস্ট যেটা পেয়েছিলাম ভাঁজ করে, এইটাকে এই বরাবর আবার আমরা আর একটা ভাঁজ দেব। ঠিক আছে, এই যে ডট 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 চিহ্ন যে দিয়ে দেওয়া হয়েছে, এই বরাবর ভাঁজ দিয়ে এটাকে আবার এখান থেকে উঠে এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে, এটা এইভাবে মিশাইতে হবে, এবং উভয় দিকে আবার ওই দিক থেকে এইভাবে করে এরকম একটা আকৃতি আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। আর পঞ্চম ধাপে গিয়ে এবার আবার একটা ভাঁজ দিব আমরা। সেটা কেমন? ওই যে ভাঁজটা হয়েছিল সেটাকেই আবার একদম এইভাবে আর একটা ভাঁজ দেবো এই পর্যায়ে বরাবর, এবং এটাকে পরে আবার মুড়ে দেব। মুড়ে দিলে এরকম একটা এইভাবে এরকম হবে, এবং কিছু অংশ তোমাদের এখানে কিন্তু বাইরে চলে আসবে ভাঁজের, তাতে সমস্যা নেই। ঠিক একইভাবে অপর সাইডটাও একইভাবে আমরা করলে এরকম আমরা একটা আকৃতি পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের সেই প্লেন। ষষ্ঠ ধাপে যদি আমরা বলি, ওখানে চাপ দিয়ে দিক থেকে দুই আঙ্গুল দিয়ে এখানে চাপ দেবো, এরকম চাপ দিলে এরকম একটা প্লেনের মতো বেরিয়ে আসবে, এবং এই প্লেনটাকেই পরবর্তীতে তোমাদের নিক্ষেপ করতে হবে। এটি মূলত আমাদের অ্যাক্টিভিটি বেসড, অর্থাৎ একটি কাজ দেওয়া হয়েছে, এবং এই কাজগুলো যখন আমি করছি তখন কিন্তু আমি বিভিন্ন আকৃতি, আকার, আকৃতি বিষয়গুলোর সাথে আমার পরিচয় ঘটছে। এরপরে এই যে লাস্ট পর্যায়ে যেটা আসলো আমাদের, এটা জ্যামিতির আকৃতিগুলো এখানে পর্যবেক্ষণ করব। মানে তৃতীয় ধাপ থেকেই পর্যবেক্ষণ আমাদের শুরু হয়েছে, যখন বিভিন্ন আকৃতি পেয়েছি, ভাঁজ করেছি আমরা, তাই না? দুটি ত্রিভুজ দেখানো হলো এবং কোণগুলো পরিমাপ কিনা এটি পূরণ করে আমরা মূলত আমাদের পরের শখটি পূরণ করব। সেটি আজকে আর নয়, আগামী ক্লাসে তোমাদের সেই বিষয়গুলো আমরা শিখিয়ে দেবো। আশা করছি প্লেন তৈরির যে বিষয়টা সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আকার, আকৃতি, সর্বসমতা, সদৃশ্যতা এই বিষয়গুলো সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা তোমরা পেয়েছো। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।